নগরকান্দার পৌর মেয়র জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। দেশ ও জাতির প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জের পথে খালেদা জিয়া বিকেলে ভাষণ দেবেন ২০ দলীয় জোটের জনসভায়। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএস টিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে কাল সকালে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। পরে প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, আসামির সর্বোচ্চ শাস্তি হবে এমনটাই প্রত্যাশা তাদের। তবে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর দাবি তার মক্কেল খালাস পাবেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। গত বছরের ৯ অক্টোবর নগরকান্দার পৌর মেয়র পলাতক জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুট ও ধর্মান্তরিত করা সহ ১১টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করে ট্রাইব্যুনাল ১। এরপর রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তা সহ ২৬ জন সাক্ষ্য দেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো সাফাই সাক্ষ্য হাজির করতে পারেনি তার আইনজীবী। এরপর চলতি বছরের ১৭ এপ্রিল মামলাটির কার্যক্রম শেষ হলে তা রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। অপেক্ষমান থাকার প্রায় ৭ মাস পর বৃহস্পতিবার রায় ঘোষণা হতে যাচ্ছে। এই আইনের ২০-২ ধারায় এই আসামি জাহিদ হোসেন খোকন ওরফে রাজাকার খোকনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই প্রসিকিউশন পক্ষ থেকে প্রত্যাশা করছি। এই খোকন রাজাকার নগরকান্দা থানার রাজাকার কমান্ডারের দায়িত্ব নিয়ে নৃশংস ঘটনা সংঘটিত করে এবং ৩০ তারিখে শহীদনগর কুদালিয়ায় একত্রিত করে নারী শিশু বৃদ্ধ তাদেরকে এবং মসজিদ থেকে নামাজরত অবস্থায় টেনে হেসড়ে এনে বৃদ্ধদেরকেও গুলি করে নিজ হাতে গুলি করে হত্যা করে। সেখানে একসাথেই ১৬ জনকে হত্যা করে এবং রাস্তায় আবার ২ জনকে গুলি করে হত্যা করে। তবে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন তার মক্কেল একজন জনপ্রতিনিধি, তাই রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলায় তাকে জড়ানো হয়েছে। আমার প্রসিকিউশন পক্ষ থেকে তার নাম লেখা হয়েছে ৪টি নাম, কিন্তু আমার আসামি একজন জনপ্রতিনিধি, নগরকান্দা পৌরসভার নির্বাচিত মেয়র। তার ভোটার আইডি কার্ড এবং গেজেট প্রকাশ হয়েছে, সেই গেজেটে দেখা যায় তার নাম হচ্ছে এম এ জাহিদ হোসেন। সুতরাং যেহেতু তার অনেক নামে রূপান্তরিত করেছে, আমার আসামি সেই আসামি নয়, তারা যে আসামিকে উপস্থাপন করেছে। ২০১২ সালের ১৬ এপ্রিল খোকনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপরই তিনি পালিয়ে যান। পরের বছর ১৮ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর তার অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দিয়ে তার পক্ষে আইনজীবী হিসেবে আব্দুস শুকুর খানকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। খোকন বর্তমানে সুইডেনে আছেন বলে জানায় রাষ্ট্রপক্ষ। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশ ও জাতির প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন শামসুল হক হায়দরি। বুধবার সকালে প্রধানমন্ত্রী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তাকে স্বাগত জানান। এ সময় সেনাবাহিনী চৌকস সদস্যরা কুচকাওয়াজ সহকারে প্রধানমন্ত্রীকে সালাম জানান। এরপর জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ ও শান্তিতে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ৩৪, ৩৬ ও ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেনাবাহিনীকে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। শুধু দেশের অভ্যন্তরীণ নয়, সশস্ত্র বাহিনীর সদস্যগণ আজ বিশ্ব পরিমণ্ডলেও তাদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন এবং উজ্জ্বল করে তুলছেন দেশের ভাবমূর্তি। আমাদের সরকার রয়েছে সশস্ত্র বাহিনীর উপর অগাধ বিশ্বাস ও আস্থা। দেশ ও জাতির প্রয়োজনে
জনকল্যাণমূলক কাজে সশস্ত্র বাহিনীকে আরও অবদান রাখতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি ও জেনারেল এম এ জি ওসমানীকে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর আরও ডিভিশন ও ইউনিট প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে উল্লেখ করে বর্তমান বাহিনীর আধুনিকায়নের কাজ চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 চূড়ান্ত করেছি এবং তা বাস্তবায়নেরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ফোর্সেস গোল 2030-এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি এই বাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে। আরও ডিভিশন ও ইউনিট প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে চলেছে। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য ও সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিশোরগঞ্জের পথে রয়েছেন। বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে 20 দলীয় জোট আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এই মুহূর্তে জনসভা স্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদুল হাসান। সেখানকার খবর জানতে সরাসরি যাব তার কাছে। মাকসুদ, বেগম জিয়া কখন পৌঁছবেন আর জনসভা স্থলের অবস্থা কি এখন? টিউলিপ, বেগম জিয়া এই মুহূর্তে তার গাড়ি বহর আমরা যতটুকু জেনেছি যে ভৈরব পার হয়ে গেছে এবং হয়তো আধা ঘন্টার মধ্যেই তিনি কিশোরগঞ্জে পৌঁছাবেন এবং কিশোরগঞ্জে পৌঁছানোর পর তিনি সেখানে সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করার পর সরাসরি মঞ্চে চলে আসবেন এবং সেখানে তিনি বিকালে এই জনসভায় এই কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং এই মুহূর্তে জনসভার যে পরিস্থিতি আমরা দেখেছি সকাল থেকেই এই কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠে সকাল থেকে এই 20 দলীয় জোটের নেতা কর্মী সমর্থকরা কিন্তু তারা উপস্থিত হয়েছেন মিছিল সহকারে এবং এই মুহূর্তে মাঠের তাদের যে অবস্থান একেবারে পরিপূর্ণ বলা যায় এবং মাঠের আশেপাশেও অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন। এখন আমি এই মুহূর্তে কথা বলবো আজকের এই জনসভার প্রধান সমন্বয়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ডক্টর এম উসমান ফারুকের সঙ্গে এবং জনাব উসমান ফারুক, আমি একটি বিষয় জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন কত বছর পর এই কিশোরগঞ্জ সফরে আসছেন এবং আজকের এই জনসভায় জনগণের জন্য তিনি কি বার্তা দিতে পারেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া 8 বছর পর তিনি কিশোরগঞ্জে আজকের এই জনসমাবেশে এসেছেন এবং আজকের এই জনসমাবেশ অত্যন্ত ঐতিহাসিক একটি সমাবেশ হয়েছে এবং এর আগে যতবার তিনি এই অঞ্চলে এসেছেন বৃহত্তম সবচেয়ে বেশি জনসমাগম আজকে হয়েছে। আজকের এই সভা চলমান একটি আন্দোলনের অংশ। আমরা আন্দোলন করছি একটি অগ্রহণযোগ্য একটি লুটেরা একটি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি, যে সরকার সম্পূর্ণভাবে এদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, দেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে খাচ্ছে। কাজে এখান থেকে কি কোনো কর্মসূচি ঘোষণা হতে পারে? আপনারা কি এই ধরনের আভাস পেয়েছেন? আজকের এটিও একটি বড় কর্মসূচি আমাদের আন্দোলন চলমান আন্দোলন এবং তিনি হয়তো ঘোষণা দেবেন, কিন্তু এর চেয়ে কঠোরতর আন্দোলনের ঘোষণা আমরা আশা করছি। ধন্যবাদ জনাব উসমান ফারুক। টিউলিপ শুনছিলেন আজকের এই জনসভার প্রধান সমন্বয়কের কথা এবং যেটি তিনি জানিয়েছেন যে প্রায় 8 বছর পর বিএনপি চেয়ারপারসন কিশোরগঞ্জ সফরে আসছেন। সর্বশেষ তিনি 2006 সালে প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জ সফর করেছিলেন এবং তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু কিশোরগঞ্জের এবং আশেপাশের জেলাগুলোর বিএনপি এবং 20 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, যার প্রভাব কিন্তু আমরা আজকের এই জনসভার মাঠে দেখছি। ধন্যবাদ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন মাকসুদুল হাসান। এদিকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে 20 দলীয় জোট আয়োজিত জনসভাস্থলে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল 10:30টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হন। তার সাথে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। সরকার পতনের আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে দলের কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা সফর করছেন বেগম জিয়া। জনসভায় অংশ নিতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেছেন। দলীয় চেয়ারপারসনের আগমন উপলক্ষে জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বাংলাদেশের জামাতে ইসলামী এবং বিএনপির সাথে গোপন আঁতাত করেছিল তৃণমূল ও কংগ্রেস জোট।
এমন অভিযোগ তুলেছে বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ মঙ্গলবার এই বক্তব্য তুলে ধরেন। তার অভিযোগ 2011 সালে বিধানসভা নির্বাচনে জামাতের সাহায্য নিয়ে তৃণমূল 32টি এবং কংগ্রেস 13টি আসনে জয় পায়। সিদ্ধার্থ বলেন, এই সাহায্যের বিনিময়ে ভূতপূর্ব তৃণমূল ও কংগ্রেস জোট সরকার জামাতকে আশ্বাস দিয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে সব রকম সাহায্য দেবে তারা। এই সমঝোতার জেরেই সেই সময়কার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বাংলাদেশ সফর বাতিল করে তিস্তা চুক্তি রুখে দিয়েছিলেন কিনা মমতা ব্যানার্জি, সেই প্রশ্নও তুলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এই বিজেপি নেতা। তবে তার এই অভিযোগের কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 86 বছর। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 2010 সালে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই শিক্ষাবিদ জাহাঙ্গীরনগর এবং গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক স্বীকৃতি। রচনা করেছেন শতাধিক গ্রন্থ। দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। মরহুমের ছেলে শাকিল আক্তার জানান, তার আর দুই ভাই দেশের বাইরে থাকায় তার বাবার দাফনের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মরদেহ রাখা হয়েছে সমরিতা হাসপাতালের হিমঘরে। আমি বলবো যে বয়স হয়েছিল এবং উনি সুস্থ ছিলেন এবং খুব কম সময়ে খুব কম কষ্ট পেয়ে বোধহয় উনি চলে গেলেন। এটা আমাদের ইমপ্রেশন হচ্ছে যে এটা মানে হার্ট অ্যাটাক যেটাকে বলি আমরা, হঠাৎ করে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া। সেটা অনেকগুলো কারণ থাকে, ব্লাড প্রেশার রোগী ছিলেন, হতেই পারে এটা সমস্ত ক্লিনিক্যাল লক্ষণ হচ্ছে সেটাই যে সাডেন কার্ডিয়াক ডেথ। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই অনেকগুলো রেকর্ড অর্জন করল বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটে টস জয়ী স্বাগতিকরা উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড করেছে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে 2010 সালে তামিম ইমরুলের করা আগের 185 রান তারাই ভেঙে দিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। লম্বা হচ্ছে বাংলাদেশের প্রথম ইনিংস। চা বিরতি পর্যন্ত বিনা উইকেটে রান এসেছে 213। অতিথি দলকে হোয়াইট ওয়াশ করার পথে ভালোভাবেই এগিয়ে চলেছে বাংলাদেশ।